আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সব সময় চাই যে আমার কিছু কথা, কিছু মেসেজ যদি কোনো একজন ব্যক্তির উপকারে আসে, তাহলে আমি মনে করব যে আমার এই দীর্ঘ কয়েক বছরের যে সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লেগেছে। আমি সবসময় একটি কথা বলছি যে আগে আমার পরিচয়টা আমি নিশ্চিত করছি, কারণ ভালো কাজ করতে গেলে অনেক বদনাম নিতে হয় এবং অনেক কটু কথা শুনতে হয়, অনেক সমালোচনায় পড়তে হয়। যেমন এই কথাগুলো বলছি, এটাও একটা পক্ষ বলবে যে এই উনি তো ব্যারিস্টার না, উনি তো অ্যাডভোকেট না, উনি এই কথাগুলো বলছে কেন, মানে আমার স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করবে একটা পক্ষ। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী। আমার সাধারণের জায়গা থেকে আমার এই মেসেজগুলা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চাই এবং অনেকেই আমাকে হাজার হাজার আমার যারা ভক্ত আছেন আমাকে মেসেজ করে থাকেন, কিছু কিছু বিষয় জানতে চান। আজকের বিষয়টি হচ্ছে, শুধু কন্যা সন্তান থাকলে এই সম্পত্তি আপনি মারা যাওয়ার পরে আপনার কন্যা সন্তান কি পুরো সম্পত্তির মালিক হবেন, নাকি এখানে অন্য কেউ ভাগ পাবে? এই নিয়ে একটি বিশাল একটি দ্বন্দ্ব আছে, বিশাল একটি প্রশ্ন আছে, সবসময় ঘুরপাক খাচ্ছে এবং খুব চিন্তিত, আপনি খুবই উদ্বিগ্ন। শুধু কন্যা সন্তান যদি থাকে সেই সম্পত্তির ভাগ, কারণ আপনি যদি মারা যান সেটা আপনার ভাই, আপনার ভাতিজা যারা আছে, আপনার ব্লাড, তারাও কিন্তু এই অংশের মালিক হয়ে যায়। এই জন্য আপনাকে কি করবে? এটা হচ্ছে, আপনি যদি আপনার একটা কন্যা সন্তান থাকে তাহলে অর্ধেক পাবে, যদি দুইটা কন্যা সন্তান থাকে তাহলে আপনার 3 ভাগের 2 ভাগ পাবে। আর সেই ক্ষেত্রে আপনি যদি বিষয়টা আরো আপনি নিশ্চিত হতে চান যে আমি মারা যাওয়ার পরে আমার এই সম্পদগুলো যাতে আমার যে ঔরসজাত যে সন্তান আছে, যে মেয়ে, এক অথবা একের অধিক, এটা তারাই ভোগ করবে, তারাই মালিক হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি জীবিত অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি আপনি আপনার মেয়েদেরকে দানপত্র করে দিতে হবে। যদি দানপত্র করে দেন তাহলে আপনি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক আর কেউ, কোনো তৃতীয় পক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন থাকে যে যে আমি জীবিত অবস্থায় থাকা অবস্থায় যদি এই সম্পত্তি আমার বিক্রি করার প্রয়োজন হয়, তখন যদি আমার মেয়েরা যদি উপযুক্ত হয়ে আমি বেঁচে থাকি আর তারা যদি বিশ্বাসঘাতকতা করে, সেই ক্ষেত্রে আমার কি করবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা সুন্দর একটি অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি মেয়েদের কাছ থেকে আপনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখবেন, যাহাতে আপনার প্রয়োজনে যদি আপনি সম্পত্তি বিক্রি করতে চান, আপনি আইন অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন, মেয়েরা আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এখন প্রশ্ন হলো, আবার আপনি মারা যাওয়ার পরে এই পাওয়ার অফ অ্যাটর্নি অটোমেটিক ভাবে এটা অকার্যকর বলিয়ে গণ্য হবে, এই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল বলিয়ে গণ্য হবে। তখন আপনার এই মেয়েরাই এই সম্পত্তির সম্পূর্ণ মালিক হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটি জটিল সমীকরণ, যেটা নিয়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আসলে কি করণীয়, সেটা আমরা জানতে পারলাম। এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো হচ্ছে আমি বিভিন্ন গ্রামে, অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি এবং বিভিন্ন মানুষের মামলা নিয়ে বিভিন্ন কোর্টের দ্বারস্থ হয়েছি, বিভিন্ন মানুষের মামলা নিয়ে বিভিন্ন বড় বড় অ্যাডভোকেট, ব্যারিস্টার মহোদয়ের কাছে যাওয়ার সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আমি ওনাদের কথা, ওনাদের আইনগুলো জানার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করা, যাতে আমার এই কথা থেকে যে অনেক মানুষ আমাকে মেসেজ করেন, অনেক বিষয়ে জানতে চান যে রায়হান ভাই আপনার মুখে শুনতে চাই এই বিষয়ে, যাতে যদি 2-4 জন ব্যক্তিরও যদি উপকার হয়, এটাই আমার জন্য অনেক ভালো লাগার বিষয় থাকবে এবং আমি মনে করব যে আমি এত বছর যে পরিশ্রম করেছি সেটা সার্থক হয়েছে। আর আজকে এই একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম, শুধু কন্যা সন্তানরা থাকলে কি করণীয়।
আর এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় একজন ব্যক্তির উদ্দেশ্যে আমি বলবো, যে একজন ব্যক্তি আমাকে বলেছেন যে পার্সোনালি আমাকে মেসেজ করেছেন যে রায়হান ভাই, আপনি তো আবার নতুন করে আপনি নতুন ভাইরাল হওয়ার দান্দা শুরু করেছেন এইসব বক্তব্য দিয়ে। আসলে আপনার উদ্দেশ্যে আমি বলছি, ওই ব্যক্তি, আমি আপনার নাম বলতে চাই না, আমি চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আপনাকে ছোট করে দেখো। আমি আপনাকে এই বিষয়টা বলতে চাচ্ছি স্পষ্ট করে, যে আমি ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, আমি যথেষ্ট ভাইরাল এমনিতেই। কারণ আপনি হয়তো অজ্ঞ, আপনার জানা নেই, আপনি জানবেন আমার সম্বন্ধে যে বাংলাদেশে আমি কি পরিমাণ কতগুলো জেলাতে আমি কাজ করেছি, এবং আমার না হলেও আপনার 300+ ভিডিও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভাইরাল ভিডিও 300+, শুধু ভাইরাল ভিডিও আছে দেশ বিদেশে। তাহলে আপনি আমাকে কিভাবে বলছেন যে আমি ভাইরাল হওয়ার জন্য আসছি? আমি তো এমনি ভাইরাল, আমি আমার কাজের দ্বারা ভাইরাল, আমি আমার ভালো কাজের দ্বারা আমি ভাইরাল হয়েছি। আমি টিকটক করে ভাইরাল হইনি, আমি আপনার ইউটিউবার নই যে ইউটিউব করে আমি ভাইরাল হয়েছি। আমি এই যে টিকটক করে বিভিন্ন ধরনের মানুষকে মনোরঞ্জন দিয়ে ভাইরাল হইনি, আমি সামাজিক কাজ করে ভাইরাল হয়েছি। সামাজিক দায়বদ্ধতা কমানোর জন্য কাজ করে ভাইরাল হয়েছি। আমি সারা বাংলাদেশে মামলা কমানোর জন্য কাজ করে আমি ভাইরাল হয়েছি। আমার ভাইরাল হওয়াটা অনেক অনেক কঠিন, অনেক শ্রমের প্রয়োজন। সেটা একমাত্র জ্ঞানী ব্যক্তি যারা আছেন তারাই অনুধাবন করতে পারবেন। যেটা বিষয়টা এরকম না যে আমি একটা নাটক করলাম আর একটি ডান্সের সাথে, একটি গানের সাথে ডান্স করলাম, অভিনয় করলাম, আমি ভাইরাল হয়ে গেলাম। না, বিষয়টা এরকম না। সেটা খুবই অত্যন্ত জটিল একটি বিষয়। অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক লাইফ রিস্ক ছিল। সব কিছুর পরে আল্লাহ পাক আমি আমার স্বপ্নের শিকড়ে আমি আসতে পেরেছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে হাজার হাজার মানুষের যে ভালোবাসা আছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটি বিষয়। তো আশা করি আমি আজকে একটি বিষয় নিয়ে এসেছি, আর একজন ভাইকে একটু প্রশ্নের জবাব দিলাম এখানে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের মাঝে নিত্য নতুন কিছু পরামর্শ, কিছু বিষয়, কিছু শিক্ষণীয় বিষয়, কিছু আইনানুগ বিষয়, কিছু আইন জানার জন্য আপনাদের মাঝে আমি উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।